নমস্কার, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল শতভিসা এডুকেশন অনলি ফর সিরিয়াস স্টুডেন্টস। আজ আমরা আমাদের এই ভিডিওতে ন্যাশনাল ইনকাম নিয়ে আলোচনা করব। দেখুন, ন্যাশনাল ইনকাম এই চ্যাপ্টারটি যথেষ্ট বড়, তাই আমরা এটাকে একটি এবং দুটি অথবা তিনটি পার্টেও আলোচনা করতে পারি। আপাতত আমরা প্রথম পার্টটা আজকে শুরু করছি। দেখুন, ন্যাশনাল ইনকাম এই চ্যাপ্টারটি পড়ানোর আগে কিছু গুরুত্বপূর্ণ কথা বলে রাখা দরকার। আমরা প্রতিদিন আমাদের এই চ্যানেলে বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, যেগুলো ডব্লিউবিসিএস প্রিলিমস এবং মেন্স এবং অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য খুবই উপকারী হবে। আপনারা আমাদের চ্যানেলের প্লে লিস্টে গিয়ে সেই ভিডিওগুলো দেখতে পারেন, অথবা আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব অথবা শেয়ারও করে রাখতে পারেন। এতে আপনারা আমাদের চ্যানেলে আপলোড করা ভিডিও সহজেই পেয়ে যাবেন। দেখুন, ন্যাশনাল ইনকাম যখন আমরা পড়ব, সেই ন্যাশনাল ইনকাম পড়তে গেলে ন্যাশনাল ইনকাম কাকে বলে এটা প্রথমে জানা দরকার। ন্যাশনাল ইনকাম কাকে বলে এটা আমরা প্রথমেই বুঝতে পারবো না। আমরা যখন ধীরে ধীরে ন্যাশনাল ইনকামের পুরো ব্যাপারটা জানবো, তখনই ন্যাশনাল ইনকাম কী সেটা বুঝতে পারবো। তবুও আলোচনার সুবিধার্থে আমি একটি ছবির মাধ্যমে এটা একটু বোঝানোর চেষ্টা করছি। দেখুন, ধরি এটি কোনো একটি দেশ। এই দেশে মোট 100 জন লোক আছে। তার মধ্যে 80 জন লোক এই দেশে থাকে, 20 জন লোক অন্যান্য দেশে থাকে। তাহলে কোনো একটা নির্দিষ্ট ফিনান্সিয়াল ইয়ার এটা মাথায় রাখতে হবে। ফিনান্সিয়াল ইয়ার মানে কি না, এপ্রিল থেকে মার্চ, এটা 22-23 ফিনান্সিয়াল ইয়ার চলছে আমাদের এখন। 22-23 মানে হচ্ছে 1 এপ্রিল 2022 থেকে 31 মার্চ 2023, এই সময়টুকুনির মধ্যে এই 80 জন এই দেশের মধ্যে যে সেবা অর্থাৎ সার্ভিস এবং পণ্য অর্থাৎ ফাইনাল গুডস তৈরি করবে, তার মোট মানি ভ্যালু, এবং এই যে 20 জন যারা বাইরে আছে বললাম, সেই 20 জন তারাও বিভিন্ন দেশে আছে, তারাও ওই বিভিন্ন দেশে থেকে বিভিন্ন ধরনের ফাইনাল গুডস এবং সার্ভিস উৎপন্ন করবেন, তার মানি ভ্যালু। অর্থাৎ টোটাল 80 জন প্লাস 20 জন, এই 100 জন লোকের, এই দেশের লোক যারা দেশের মধ্যে কিছু পণ্য উৎপাদন করছেন এবং সেবা উৎপন্ন করছেন, এই দুটোর ফাইনাল গুডস এবং সার্ভিস, তার মানি ভ্যালু, এবং ওই বাকি 20 জন লোক ওই দেশেরই যারা অন্য দেশে আছেন, তাদের উৎপন্ন ফাইনাল গুডস এবং সার্ভিসের মোট মানি ভ্যালু, যোগফলটাই হবে ওই দেশের ন্যাশনাল ইনকাম। তাহলে আমরা যে জিনিসগুলো বুঝলাম সেটা হচ্ছে, ন্যাশনাল ইনকাম ব্যাপারটা হলো কোনো একটা নির্দিষ্ট বছরে কোনো একটা নির্দিষ্ট দেশের সমস্ত জনগণ দ্বারা উৎপাদিত মোট দ্রব্য ও সার্ভিসের মোট মানি ভ্যালু, এটাই হচ্ছে ন্যাশনাল ইনকাম। বুঝতে পারলেন? আর একবার বলে দিচ্ছি, কোনো একটি দেশের একটি নির্দিষ্ট সময়ে অর্থাৎ নির্দিষ্ট ফাইন্যান্সিয়াল ইয়ারের মধ্যে ওই দেশের সমস্ত জনগণ দ্বারা উৎপাদিত মোট পণ্য এবং সার্ভিসের মোট যে মানি ভ্যালু, সেটা হচ্ছে ন্যাশনাল ইনকাম। এবার প্রশ্ন হচ্ছে, ন্যাশনাল ইনকাম মাপা হয় কেন? দেখুন, এই ধরনের প্রশ্ন পরীক্ষাতে আসবে না। ন্যাশনাল ইনকামের সংজ্ঞা কী, ন্যাশনাল ইনকাম কেন মাপা হয়, তবুও বলে দিচ্ছি। ইনকাম দেখে আমরা আয়ের ব্যাপারটা বুঝতে পারি, অর্থাৎ এক্সপেন্ডিচার কী করব সেটা বুঝতে পারি। ইনকাম দেখে আমরা বাজেট করতে পারি। ইনকাম দেখে আমরা কোনো একটা ক্যাটাগরি, যে ক্যাটাগরির ডেভেলপমেন্ট দরকার সেটা বুঝতে পারি, সেই ডেভেলপমেন্টটা করতে পারি। ইনকাম দেখে আমরা কোনো একটা সেক্টরকে উন্নত করতে পারি। ইনকাম দেখে আমরা দেশের অন্যান্য যে উন্নতি, যেমন ধরুন ইনফ্লেশন, এই ইনফ্লেশন কন্ট্রোলটাও কিন্তু এই ন্যাশনাল ইনকামের ওপর দিয়ে করা যায়। অর্থাৎ ন্যাশনাল ইনকাম দেখে আমরা ইনফ্লেশন ইনফ্লেশনটাকে কন্ট্রোল করা যেতে পারে। সেটা আমরা ইনফ্লেশন চ্যাপ্টারে পুরোপুরি বুঝবো। যাক, ন্যাশনাল ইনকাম বুঝলাম, এখান থেকে কোনো প্রশ্ন আসবে না। প্রশ্ন আসবে এবার যেটা আলোচনা করব, ন্যাশনাল ইনকাম কে ক্যালকুলেশন করেন, অর্থাৎ ক্যালকুলেশনটা কে করেন। দেখুন, ন্যাশনাল ইনকাম ক্যালকুলেশন করেন CSO, অর্থাৎ সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্যাল অর্গানাইজেশন। এটা প্রতিষ্ঠা করা হয়েছিল, প্রশ্ন আসে এটা 1951 সালে প্রতিষ্ঠা হয়েছিল। তাহলে সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্যাল অর্গানাইজেশন 1951 সালে যেটা প্রতিষ্ঠা হয়েছিল, এই সংস্থা আমাদের দেশের ন্যাশনাল ইনকাম মেজারমেন্ট করেন, মানে ন্যাশনাল ইনকাম ক্যালকুলেশন করেন। তবে এই প্রসঙ্গে বলে রাখা ভালো, আরেকটি অর্গানাইজেশন রয়েছে যার নাম হচ্ছে ন্যাশনাল
স্যাম্পেল সার্ভে অর্গানাইজেশন। এই অর্গানাইজেশনটা কী করে, এই ন্যাশনাল ইনকাম মাপার জন্য যে ডেটাগুলো দরকার সে ডেটাগুলো কালেকশন করে এবং এই কালেকশন করে নিয়ে এসে সিওসিতে জমা দেয় এবং এরা ন্যাশনাল ইনকাম ক্যালকুলেশন করে। তবে এই প্রসঙ্গে বলে রাখা ভালো, 2019 সালের পর থেকে কিন্তু এই সিএসও এবং এনএসএসও আর দুটি অর্গানাইজেশন নেই, বর্তমানে এটা একটাই হয়ে গেছে যার নাম সিএসও। অর্থাৎ সিএসও এবং এনএসএসও মার্জ হয়ে গেছে কবে, 2019 সালে। এটা কিন্তু প্রশ্ন আসবে এরপরে, অর্থাৎ কবে সিএসও এবং এনএসএসও মার্জড হয়ে গেছে। এতদিন এরা আলাদাভাবে কাজ করতো, একজন স্যাম্পেল সার্ভে করে নিয়ে আসতো। স্যাম্পেল সার্ভে কি, সেটা আমরা যখন ন্যাশনাল ইনকাম মেথড পড়াবো তখন বোঝাবো। যেহেতু আজকে মেথডটা পড়াবো না, সেহেতু আমরা এটা এখন স্যাম্পেল সার্ভে, সেন্সাস সার্ভে, অনেক ধরনের সার্ভে হয়, সে সার্ভেগুলো কীভাবে হয়, কোন সার্ভের কী বৈশিষ্ট্য, সেটা আমরা ওই ক্লাসে আলোচনা করব। যাই হোক, আজকে আমরা বুঝলাম সিএসও ন্যাশনাল ইনকাম পরিমাপ করে এবং এনএসএসও এই ডেটাগুলো তুলে নিয়ে আসে বাজার থেকে। কিন্তু বর্তমানে অর্থাৎ 2019 সাল থেকে সিএসও এবং এনএসএসও দুটি একসঙ্গে মার্জড হয়ে গিয়ে সিএসও হয়ে গেছে। এই প্রসঙ্গে একটু প্রেক্ষাপট আলোচনা করে দেওয়া দরকার। ভারতবর্ষের ইতিহাসে অর্থাৎ ব্রিটিশ শাসনাধীন ভারতে প্রথম 1867 অর্থাৎ 1867 থেকে 1868 এই সময়কালের মধ্যে দাদাভাই নওরোজি প্রথম আমাদের দেশের ন্যাশনাল ইনকাম ক্যালকুলেশন করেছিলেন। তিনি তার বিখ্যাত বই প্রভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া, এই বইয়ে প্রথম তিনি দেখিয়েছিলেন ড্রেনেজ ওয়েলথ থিওরি। এটা কি থিওরি না, এটা বাংলাটা মানে হচ্ছে সম্পদের নির্গমন তত্ত্ব। তিনি এই প্রভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া এই বইয়ে তিনি দেখিয়েছিলেন যে ভারতবর্ষের যে মোট সম্পদ এবং যে মোট খরচা, সেইটার মধ্যে থেকে যেটা সেভিংস হওয়ার কথা সেটা হচ্ছে না, তার থেকে কম হচ্ছে। ধরা যাক তিনি দেখিয়েছিলেন যে ভারতবর্ষের মোট ইনকাম 100, সেই সময়কার খরচা হচ্ছে 60 টাকা, তাহলে থাকার কথা 40 রুপিস, কিন্তু থাকছে আদতে 20 টাকা। তাহলে এই যে 20 টাকার ম্যাচ হচ্ছে না, মিসম্যাচ হয়ে যাচ্ছে, এই 20 টাকা কে নিয়ে যাচ্ছে, ব্রিটিশরা নিয়ে চলে যাচ্ছে। এইটা তিনি প্রথম উল্লেখ করেছিলেন তার বইয়ে প্রভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া এই বইয়ে। পরীক্ষায় প্রশ্ন আসে প্রভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া এই বইটির লেখককে। প্রশ্ন আসে যে দাদাভাই নওরোজি 1867 যে ন্যাশনাল ইনকাম হিসাব করেছিলেন, সেখানে ভারতবর্ষের যে জনগণ ছিল সেই সময় তাদের পার ক্যাপিটা ইনকাম কত ছিল। এটা কিন্তু এই যে 20 টাকাটা হিসাব করেছিলেন, এটা কিন্তু ন্যাশনাল ইনকাম নয়, এটা হচ্ছে পার ক্যাপিটা ইনকাম। অর্থাৎ সেই সময় জনগণের পার ক্যাপিটা অর্থাৎ মাথা পিছু আয়, সেই সময় যে জনগণ ছিল তাদের প্রত্যেকের মাথা পিছু আয় ছিল 20 টাকা, এটা তিনি হিসাব করেছিলেন। পরবর্তী সময়ে ভারতের অন্যতম অর্থনীতিবিদ 1931 থেকে 32 অর্থাৎ 1931 থেকে 32-33 সালের মধ্যে ভিকে আর ভি রাও তিনি ন্যাশনাল ইনকাম হিসাব করেন এবং তিনি হিসাব করে দেখান যে ভারতবর্ষে সেই সময় অর্থাৎ 1931 থেকে 32 এই সময়ের মধ্যে পার ক্যাপিটা ইনকাম অর্থাৎ মাথা পিছু আয় মোটামুটি 76 টাকা। ঠিক আছে, নেক্সট, পরবর্তী সময়ে স্বাধীনতা লাভের পর প্রশান্তচন্দ্র মহলানবিশ, আমরা যেটা প্ল্যানিং কমিশন পড়ার সময় ওনার নাম বারবার পাবো, সেই প্রশান্তচন্দ্র মহলানবিশ, পরবর্তী সময়ে প্রশান্তচন্দ্র মহলানবিশ তিনি ক্যালকুলেশন করেছিলেন 1949 সালে তিনি ক্যালকুলেশন করে দেখিয়েছিলেন এই সময় অর্থাৎ 1949 ভারতবর্ষের পার ক্যাপিটা ইনকাম 225 টাকা। পরীক্ষায় এই তিনটে জিনিস খুব ইম্পর্টেন্ট। আর দাদাভাই নওরোজি কত টাকা হিসাব করেছিলেন পার ক্যাপিটা ইনকাম, ভিকে রাও কত টাকা হিসাব করেছিলেন, এবং স্বাধীনতার পর প্রথম প্রশান্তচন্দ্র মহলানবিশ 1949 কত টাকা হিসাব করেছিলেন। এই তিনটে কোশ্চেনের মধ্যে একটা কোশ্চেন কিন্তু মাঝে মাঝেই আসে, যদিও ওই দাদাভাই নওরোজির কোশ্চেনটা ইউপিএসসি প্রিলিমসে কোনো এক বছর এসেছিল। যাক, এটা গেল প্রেক্ষাপট। এনারা বিভিন্ন সময় ভারতে পার ক্যাপিটা ইনকাম হিসাব করেছিলেন। এবার পার ক্যাপিটা ইনকাম কীভাবে হিসাব করা হয় সেটা আমরা ধীরে ধীরে জানবো। ন্যাশনাল ইনকামের এটা হলো একটা ডেফিনেশন, ভূমিকা পর্যায়টা গেল।
এখান থেকে প্রশ্ন আসবে যেগুলো সেগুলো বলে দিলাম। এরপরে আমরা যেটা জানবো, যেখান থেকে প্রচুর প্রশ্ন আসে, সেটা হচ্ছে এবার যেটা ন্যাশনাল ইনকামের মেথড, অর্থাৎ ন্যাশনাল ইনকাম কীভাবে মাপা হয়। দেখুন, ন্যাশনাল ইনকাম কীভাবে মাপা হয় সেটা আমরা পরে জানবো। আপাতত বলে দিই, 3টে মেথড আছে, 1 2 3। একটা হচ্ছে ইনকাম মেথড, একটা হচ্ছে এক্সপেন্ডিচার মেথড, আর একটা হচ্ছে প্রোডাকশান মেথড। অর্থাৎ সহজ ভাষায় বলে ইনকাম মানে কত ইনকাম করছে সমস্ত নাগরিক, তার একটা হিসাব। প্রোডাকশান মানে হচ্ছে কত দ্রব্য তৈরি হলো, তার একটা হিসাব। আর এক্সপেন্ডিচার মানে হচ্ছে কত খরচা হলো, অর্থাৎ কত ইনকাম ছিল, কত খরচা হলো, সেটা হচ্ছে এক্সপেন্ডিচার। সেটা আমরা ধীরে ধীরে পরবর্তী ক্লাসে জানবো, এটা আজকে আমরা পড়বো না। 3টে মেথডের নাম বলে দিলাম এই কারণেই, এটা আজকে পড়াতে মাঝে মাঝে কাজে লাগতে পারে। কিন্তু কীভাবে মাপা হয় এবং এর যে সমস্যাগুলো রয়েছে সেগুলো কি, সেটা কালকে জানবো, পরবর্তী ভিডিওতে জানবো। এরপর আসছি আমরা যেটা মূল ইম্পর্টেন্ট জায়গা, সেটা হচ্ছে জিডিপি। জিডিপি লিখে নিন। জিডিপি মানে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, এটা হচ্ছে জিডিপি। অর্থাৎ একটি দেশের, ডোমেস্টিক কথার মানে হচ্ছে সেই দেশের টেরিটরির মধ্যে, সেই দেশের টেরিটরির মধ্যে, ধরে নিই যদি এটা একটা দেশ হয়, তাহলে এই দেশের টেরিটরির মধ্যে যারাই আছে, সে এই দেশের নাগরিক হতে পারে, সে অন্য দেশ থেকে আসতে পারে, তাদের দ্বারা উৎপাদিত মোট দ্রব্য এবং সেবার যে মোট মানি ভ্যালু, সেটা কি আমরা বলবো জিডিপি, অর্থাৎ গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। আরেকবার বলে দিচ্ছি, কোনো একটি দেশের নির্দিষ্ট টেরিটরির মধ্যে, অর্থাৎ ওই দেশের যে টেরিটরি, তার নির্দিষ্ট অঞ্চল, সেই অঞ্চলের মধ্যে যারাই আছেন এবং যারাও এখানে থেকে ব্যবসা বাণিজ্য করছেন, কাজকর্ম করছেন, সে সমস্ত মানুষদের দ্বারা উৎপাদিত মোট দ্রব্য এবং মোট সার্ভিসের যে মোট মানি ভ্যালু, সেটাকে বলা হবে জিডিপি। হ্যাঁ, অবশ্যই মনে রাখতে হবে এটা একটা নির্দিষ্ট ফাইন্যান্সিয়াল ইয়ারে, অর্থাৎ এই নির্দিষ্ট ফাইন্যান্সিয়াল ইয়ারে কোনো একটি দেশের মোট জনগণের দ্বারা মোট দ্রব্য উৎপাদন এবং মোট সেবা উৎপাদনের যে যোগফল, সেটা হচ্ছে জিডিপি। অর্থাৎ দ্য মানি ভ্যালু অফ অল দ্য ফাইনাল গুডস অ্যান্ড সার্ভিসেস প্রডিউস ইন দ্য ডোমেস্টিক টেরিটরি অফ আ কান্ট্রি ইন আ ফাইন্যান্সিয়াল ইয়ার। তাহলে আমরা যদি এটাকে আরও ভালোভাবে সংকেত করে লিখি, তাহলে দাঁড়াবে জিডিপি, জিডিপি, জিডিপি সমান হচ্ছে কাদের ইনকাম। ধরুন আমরা এবার জিডিপি, এবার আমরা ভারতের সাপেক্ষে আলোচনা করব। জিডিপি অর্থাৎ গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট সমান হচ্ছে ইন্ডিয়া দ্বারা আছে ভারতীয়দের ইনকাম প্লাস ফরেনারদের ইনকাম, অর্থাৎ ভারতে যারা আছে বিদেশি কোম্পানি তাদের ইনকাম এবং ভারতীয় যারা তাদের ইনকাম, এটা হচ্ছে ডোমেস্টিক ইনকাম, অর্থাৎ গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। আরেকবার বলে দিচ্ছি, তাহলে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট মানে কি, সহজ ভাষায় বললে, ধরি এটা ভারতবর্ষ, এই ভারতবর্ষের মধ্যে যে সমস্ত লোক আছে, ইন্ডিয়ার লোকও হতে পারে, আবার ফরেনারও হতে পারে, এই সবাইকার মিলিয়ে মোট উৎপাদিত ফাইনাল গুডস এবং সার্ভিসের মোট মানি ভ্যালু কি হচ্ছে জিডিপি। আর একবার বলছি, অর্থাৎ ভারতবর্ষের মধ্যে উপস্থিত সমস্ত মানুষ, অর্থাৎ নাগরিক এবং ফরেনার, অর্থাৎ ভারতীয় এবং বিদেশি, এদের দ্বারা উৎপাদিত মোট দ্রব্য এবং মোট সার্ভিসের যে মোট মানি ভ্যালু, তাকেই আমরা বলবো জিডিপি। তাহলে এখানে মনে রাখা দরকার যে জিডিপির মধ্যে কিন্তু বিদেশিদের ইনকামও ঢুকে আছে, জিডিপির মধ্যে বিদেশিদের ইনকামও ঢুকে আছে। তাহলে জিডিপি মানে আমরা বুঝলাম কোনো একটা দেশের সেই নির্দিষ্ট তাদের অঞ্চলের মধ্যে সেই দেশের নাগরিক এবং সেই দেশে উপস্থিত যে সমস্ত বিদেশি নাগরিক রয়েছে তাদের দ্বারা মোট যে ইনকাম, অর্থাৎ মোট উৎপাদিত পণ্য এবং সার্ভিসের মোট যে যোগফল, তাকে আমরা জিডিপি বলবো। এবার আসি নেক্সট পার্টে। দেখুন, জিডিপি হচ্ছে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, অর্থাৎ গ্রস, তার মানে এটা একটা নেট ফর্ম থাকবে, অর্থাৎ যেখানে আর কোনো খাদ নেই আর কি। তাহলে জিডিপি থেকে যদি আমরা ডিপ্রিসিয়েশন বাদ দিয়ে দিই, ডেপ্রিসিয়েশন কি পরে বলছি, সেটা পাবো নেট ডোমেস্টিক প্রোডাক্ট। অর্থাৎ নেট ডোমেস্টিক প্রোডাক্ট মানে হচ্ছে জিডিপি মাইনাস ডিপ্রিসিয়েশন। এই ডিপ্রিসিয়েশনটা কি, ডিপ্রিসিয়েশনটাকে বাংলাকে বলা হয় অবচয়, অবচয় অর্থাৎ, এবং ইকোনমিক্সের ভাষায় একে বলা হয়
ওয়ার অ্যান্ড টিয়ার মানে কি, ধরুন কোনো একটা কোম্পানি, সেই কোম্পানিতে বিভিন্ন ধরনের মেশিন লাগানো হয়েছে, সেই মেশিনগুলো কাজ করছে ধীরে ধীরে, তাহলে কি হচ্ছে, সেই মেশিনগুলোর তো যন্ত্রপাতিগুলো নষ্ট হচ্ছে আস্তে আস্তে, অর্থাৎ তার যে অ্যাসেট, সেই অ্যাসেটের ভ্যালু কিন্তু কমছে। আপনারা দেখবেন যে কোনো কিছুর অ্যাসেট ভ্যালু যারা অডিট করেন তারা একটা অ্যাসেট ভ্যালু তৈরি করে দিয়ে যান। অর্থাৎ কোনো একটা জিনিস আজকে কেনা হয়েছিল, ধরুন আপনি একটা কার কিনেছেন, সেই কারটার একটা অ্যাসেট ভ্যালু আছে এবছরে একটা, পরের বছরে যখন এই কারটার অডিট করা হবে অডিটটা, তখন এর একটা পার্সেন্টেজ, নির্দিষ্ট পার্সেন্টেজ কমে গিয়ে এর কালের ভ্যালুটা কমে যাবে। আবার ধরুন কোনো একটা কোম্পানি আছে, সেই কোম্পানির নির্দিষ্ট খরচা আছে, সেই সমস্ত খরচা এগুলোকে বাদ দিয়ে দিতে হয় এখানে, এটাকে বলে ডি অর্থাৎ ডিপ্রিসিয়েশন। একে ইকোনমিকে বলা হয় ওয়ার অ্যান্ড টিয়ার এক্সপেন্ডিচার। এইগুলো বাদ দিলে, অর্থাৎ জিডিপি থেকে যদি আমি ডিপ্রিসিয়েশন বাদ দিয়ে দিই, তাহলে বলবো নেট ডোমেস্টিক প্রোডাক্ট, অর্থাৎ এখানে কোনো আর খাদ মিশে নেই, পুরোপুরি একদম ইনকাম, এটাকে বলা হয় এনডিপি। তাহলে আজকে আমরা শিখলাম জিডিপি এবং এনডিপি, নেট ডোমেস্টিক প্রোডাক্ট। এরপরে আমরা শিখব জিডিপির সঙ্গে সম্পর্কিত কিছু কিছু টার্ম। জিডিপি যখন আমরা মাপছি, জিডিপি মানে কি বুঝলাম, কোনো একটা দেশের উপস্থিত সমস্ত মানুষ অর্থাৎ বিদেশি এবং ভারতীয়, তাদের দ্বারা মোট উৎপাদিত ফাইনাল গুডস এবং সার্ভিসের যে মোট মানি ভ্যালু, সেটাই হচ্ছে জিডিপি। এবার আমরা জিডিপি যখন ক্যালকুলেশন করব, জিডিপিটা ক্যালকুলেশন করা হয় বিভিন্নভাবে। দেখুন, জিডিপি নর্মাল বলে একটা কথা হয়, জিডিপি নমিনাল। মানে ধরুন কোনো একটা জিনিসের দাম, এখন ধরুন আমরা ধরলাম গম, তাহলে কোনো একটা গমের দাম আমরা ধরে নিলাম 6 টাকা পার কেজি, 6 টাকা, আর সেই সময় গম উৎপাদন হয়েছে মোটামুটি 10 কেজি, অর্থাৎ এই বছর 2022-এ। তাহলে মোট জিডিপি কত হলো? 60। তাহলে জিডিপি আমরা কত পেলাম? 60। তাহলে এই যে 60 জিডিপিটা পেলাম, এখানে কিন্তু আগের বছরে কত গমের দাম ছিল, তার আগের বছরে কত দাম ছিল, বা বেস ইয়ারে গমের কত দাম ছিল, সেটা কিন্তু আমরা ক্যালকুলেশন করলাম না। অর্থাৎ জিডিপি নর্মাল বলতে আমরা বুঝবো যেখানে জিডিপি ক্যালকুলেটের সময় কোনো বেস ইয়ার বা আগের বছরের কোনো দাম কত ছিল বা মুদ্রাস্ফীতি কত হয়েছে, অর্থাৎ ইনফ্লেশন কত হয়েছে, সেগুলো না ভেবে, সেগুলোর ক্যালকুলেশন না করে, শুধুমাত্র যে বছরের হিসাব করছি সেই বছরের দাম এবং উৎপন্ন দ্রব্যের পরিমাণ অনুযায়ী জিডিপি নির্ণয় করব, সেটা হচ্ছে জিডিপি নমিনাল। অর্থাৎ সোজা বাংলা যদি আমরা বলি, জিডিপি নমিনাল মানে হচ্ছে এখানে ইনফ্লেশন কত হচ্ছে সেটা ক্যালকুলেশন করব না, বেস ইয়ারে ওই জিনিসের দাম কত ছিল সেটা ক্যালকুলেশন করব না, এইসব বাদ দিয়ে শুধুমাত্র যে সময় ক্যালকুলেশন করছি সেই বছরে ওই জিনিসের দাম কত, তার উপর ভিত্তি করে আমরা জিডিপি ক্যালকুলেশন করব। বুঝতে পারলেন? তা জিডিপি নমিনাল কি না, কোনো একটি জিডিপির যে পদ্ধতিতে জিডিপি নির্ণয়ের সময় ইনফ্লেশন কত ছিল সেটা আমরা মাপব না, আগের বছরে অর্থাৎ বেস ইয়ারে কত দাম ছিল সেই প্রোডাক্টটির, তার কথা চিন্তা ভাবনা করব না, শুধুমাত্র সেই বছরে কত দাম সেটা নিয়েই ক্যালকুলেশন করব, সেটাকে আমরা বলবো নমিনাল জিডিপি। তবে এই ক্ষেত্রে মনে রাখা দরকার, এই নমিনাল জিডিপিকে আর একটা নামে ডাকা হয়, সেটাকে বলা হয় জিডিপি অ্যাট কারেন্ট ইয়ার, জিডিপি অ্যাট কারেন্ট ইয়ার, জিডিপি অ্যাট কারেন্ট ইয়ার, অর্থাৎ কারেন্ট ইয়ার। অর্থাৎ যেহেতু এই জিডিপি নির্মাণের সময় আমরা ইনফ্লেশন ক্যালকুলেশন করছি না এবং বেস ইয়ারে কত দাম ছিল সেই প্রোডাক্টটির সেটা চিন্তাভাবনা করছি না, এই বছরে অর্থাৎ কারেন্ট ইয়ারে কত দাম সেটা নিয়েই ক্যালকুলেশন করছি, তাই একে জিডিপি নমিনাল বা জিডিপি অ্যাট কারেন্ট ইয়ার বলা হয়। এখান থেকে কিন্তু প্রশ্ন আসবে, জিডিপি নমিনাল কি বা জিডিপি অ্যাট কারেন্ট ইয়ার কি। এরপরে আসবো আমরা জিডিপি বা রিয়াল জিডিপি, দুটো রকমের জিডিপি পড়লাম, একটা নমিনাল জিডিপি, এখন পড়ব রিয়াল জিডিপি। রিয়াল জিডিপি, রিয়াল জিডিপি বুঝতে হলে আগে জানতে হবে বেস ইয়ার। বেস ইয়ার কি না, কোনো একটা নির্দিষ্ট বছরকে ফিক্সড করে সেই বছরে কোনো একটা জিনিসের, ধরুন এই গমের নিয়ে আলোচনা হচ্ছে, গমের কত দাম ছিল সেই দামের সাপেক্ষে এবছরে কত দাম হলো,
অর্থাৎ ইনফ্লেশন কত হয়েছে সেটাকে ক্যালকুলেশন করে জিডিপি মাপা হচ্ছে, এটাকে বলা হবে রিয়াল জিডিপি। তাই নমিনাল জিডিপির ক্ষেত্রে আমরা কী করেছিলাম, ইনফ্লেশনকে ক্যালকুলেশন করা হচ্ছে না, বেস ইয়ারে কত ছিল সেটাকেও ধরা হচ্ছে না, বেস ইয়ারে কত সেটা তো না ধরে, ইনফ্লেশন কত সেটা না ধরে, শুধুমাত্র সেই নির্দিষ্ট বছরের জিডিপি দাম কত সেই দাম ক্যালকুলেশন করা হচ্ছে, দিয়ে জিডিপি মাপা হচ্ছে, সেটা হচ্ছে নমিনাল বা জিডিপি অ্যাট কারেন্ট ইয়ার। আর রিয়াল জিডিপি কি না, বেস ইয়ারে কত দাম ছিল এবং বর্তমান বছরে কত দাম হয়েছে, অর্থাৎ ইনফ্লেশন কত হয়েছে, ইনফ্লেশনকে ভিত্তি করে, অর্থাৎ ইনফ্লেশন কত সেটাকে মেপে এবং বেস ইয়ারে কত দাম ছিল সেটাকে মেপে যখন জিডিপি নির্ণয় করব, সেটাকে বলা হয় রিয়াল জিডিপি বা জিডিপি অ্যাট বেস ইয়ার। জিডিপি অ্যাট বেস ইয়ার একই জিনিস, জিডিপি অ্যাট বেস ইয়ার অথবা রিয়াল জিডিপি একই। তাহলে কীরকম ধরে নিই, বেস ইয়ার আমরা জানি এখন বর্তমানে 2011-12কে বেস ইয়ার ধরা হয়েছে। 2011-12তে এই গমের দাম ছিল 4 টাকা এবং গম উৎপন্ন হয়েছিল 10 কেজি, তাহলে জিডিপি কত 40। এবার ধরে নিলাম এবছরে গম উৎপন্ন হয়েছে 20 কেজি, এই বছরে কত দাম গমের সেটা আমরা দেখব না, ওই যে বছরে যত গমের দাম ছিল তার সঙ্গে 20 গুণ করে লিখব 80, জিডিপি হলো 80। তাহলে আমরা বুঝতে পারলাম রিয়াল জিডিপির ক্ষেত্রে বেস ইয়ারে যে দামটা ছিল সেই দামটাকে ধরেই আমরা ক্যালকুলেশন করছি, অর্থাৎ বেস ইয়ারের দাম ক্যালকুলেশন করব এবং ইনফ্লেশন কত হচ্ছে সেটাকে মেপে যে জিডিপি বার করা হবে সেটাকে বলা হবে রিয়াল জিডিপি বা জিডিপি অ্যাট বেস ইয়ার। আর যে ক্ষেত্রে জিডিপি ক্যালকুলেশনের সময় ইনফ্লেশন কত হচ্ছে সেটা মাপবো না, বেস ইয়ারে কত ছিল সেটাও মাপবো না, দিয়ে জিডিপি নির্ণয় করব, সেটাকে বলা হবে নমিনাল জিডিপি বা জিডিপি অ্যাট কারেন্ট ইয়ার। যাই হোক, আমরা জিডিপি অ্যাট কারেন্ট ইয়ার অথবা জিডিপি নমিনাল বা রিয়াল জিডিপি বা জিডিপি অ্যাট বেস ইয়ার, দুটো কিন্তু একই জিনিস। জিডিপি বেস ইয়ার যেটা সেটাই রিয়াল জিডিপি, নমিনাল জিডিপি যেটা সেটাই জিডিপি অ্যাট কারেন্ট ইয়ার। তাহলে এইগুলো আমরা পড়লাম। কালকে আমরা পড়ব গ্রস ন্যাশনাল প্রোডাক্ট, যেহেতু আজকে ভিডিওটা বড় হয়ে যাচ্ছে আজকে আর পড়ছি না, কালকে আমরা পড়ব জিএনপি অর্থাৎ গ্রস ন্যাশনাল প্রোডাক্ট। এতদিন আমরা পড়লাম জিডিপি, এবার আমরা পড়ব জিএনপি। এরপরে জিএনপি পড়ার পর জিডিপির সঙ্গে জিএনপির কী সম্পর্ক, পার ক্যাপিটা ইনকাম, ন্যাশনাল ইনকাম কীভাবে ক্যালকুলেশন করবো, অর্থাৎ ন্যাশনাল ইনকামের সংজ্ঞা আমরা এখনও পাইনি, আমরা যখন এনএনপি পাবো, ন্যাশনাল নেট ন্যাশনাল প্রোডাক্ট, তখন আমরা জানবো ন্যাশনাল ইনকাম কী। এখন আমরা এটা যাইনি, আমরা আজকে জিডিপিটা পড়লাম, জিডিপি কাকে বলে পড়লাম, জিডিপি সঙ্গে জিডিপির সঙ্গে এনডিপি যেটা নেট ডোমেস্টিক প্রোডাক্টের সম্পর্ক কী। জিডিপি দু ধরনের হয়, রিয়াল জিডিপি, নমিনাল জিডিপি অথবা বেস ইয়ার জিডিপি অথবা কারেন্ট ইয়ার জিডিপি, এগুলো আমরা আলোচনা করলাম। ডিপ্রিসিয়েশন কী আলোচনা করলাম, ওয়ার অ্যান্ড টিয়ার সেটা আলোচনা করলাম। যাই হোক, আমরা ভিডিওটা দীর্ঘায়িত করছি না, আমরা এখানে শেষ করছি। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।